আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। সত্যি ভাইয়া, আপনাকে একদম সুপার লাগছে। আদিত্য একটু গলা খাকারি দিয়ে পড়ল, প্রথম শ্বশুরবাড়ি যাব তো, তাই একটু ভালো তো লাগতেই হবে। কি বলিস তোটা? আবির আর বিহান অবাক হয়ে একজন আরেকজনের মুখের দিকে তাকালো, তারপর আদিত্যের দিকে তাকিয়ে বলল, তার মানে তুই আমাদের কথা মেনে নিয়েছিস? আদিত্য মুচকি হেসে বলল, হ্যাঁ, তোরা ঠিকই বলেছিস। এভাবে বসে থাকলে হবে না, আমার নূরকে পাওয়ার নতুন চেষ্টা করতে হবে। আবির আর বিহান খুশি হয়ে দুজন মিলে আদিত্যকে ধরে উঁচু করে ঘোরাতে লাগলো আর হৈ হৈ করে উঠল। একটু পরে নামিয়ে দিয়ে বলে উঠল, আমরা সত্যি অনেক খুশি। শেষমেশ তুই ডিপ্রেশন থেকে বের হলি, দেখবি এখন সব ঠিক হয়ে যাব। আবির দুষ্টু হেসে বলল, ভাই আমারও সাথে নিয়ে চলো, আমিও আমার কচি বিয়ানটাকে একটু দেখে আসব। না মানে তোমার শোকে শোকে আমিও ঠিক মতো প্রেম প্রীতি করতে পারিনি। আবিরের কথাই সবাই হেসে দিল। নূর ওর মাকে খুঁজতে এসে দেখলো ওর মা ওদের গেস্ট রুমটা পরিষ্কার করছে, আবার নতুন চাদর আর পর্দাও লাগাচ্ছে। নূর ভ্রু কুচকে বলল, কেউ আসবে নাকি মা? রুমের এত রূপচর্চা করছো কেন? নূরের মা কাজ করতে করতেই জবাব দিল, হ্যাঁ আসবে। কে আসবে? আসলে এই রুমটা পেইং গেস্ট হিসেবে ভাড়ায় দিয়েছি, শুধু শুধু পড়েছিল, তাই ভাবলাম ভাড়া দিলে কিছু টাকাও আসবে, রুমটাও কাজে লাগবে। কি বলছো মা? কবে ভাড়া দিলে? আমাকে তো কেউ কিছু বললো না। আর এটা আবার কেমন কথা? নিজেদের বাসায় তুমি অন্য একটা বাহিরের লোককে আনবে? কে না কে কেমন হবে না হবে এমন এমনি একজনকে তুমি বাসায় থাকতে দেবে? যদি কিছু হয়ে যায়, তার উপর এ বাড়িতে আমরা প্রাপ্তবয়স্ক দুজন মেয়ে থাকি, যদি কিছু হয়ে যায়। নূরের মা বলে উঠল, এই নিয়ে তোকে ভাবতে হবে না। যে ছেলেটা আসবে সে আমার এক আত্মীয়র পরিচিত। ছেলেটা নাকি বিদেশ থেকে কোনো এক বিজনেসের কাজে এসেছে, এখানে তেমন কাউকে চেনে না, আর হোটেলের খাবার নাকি ছেলেটা খেতে পারে না, তাই সে এখানে পেইং গেস্ট হিসেবে থাকবে, তাই চিন্তার কিছু নেই। নূর অবাক স্বরে বলল, হোয়াট? তার মানে একজন ছেলে মানুষ আসবে এখানে থাকতে? মা, তুমি কি পাগল হয়ে গেছো? একজন অপরিচিত ছেলেকে তুমি বাসার ভেতরে থাকতে দেবে? নূরের মা একটু বিরক্তির সুরে বলল, হ্যাঁ তো কি হয়েছে? ছেলে মানুষ বলে কি তাকে পেইং গেস্ট হিসেবে রাখা যায় না? এই তুই যা তো এখান থেকে, আমার অনেক কাজ আছে, শুধু শুধু আমার মাথা খাস না। নূর যেন তাজ্জব বনে গেল। যে মা আজ পর্যন্ত বাড়ির আশেপাশে কোনো ছেলে মানুষকে আসতে দেয়নি, এমনকি নূরের খালাতো, ফুপাতো, চাচাতো, মামাতো যত কাজিন প্রাপ্তবয়স্ক ভাইরা আছে, তাদেরও এই বাসায় তেমন একটা আসতে দিত না। যদিও বা আসতো, নূর আর নীলাকে তাদের রুম থেকে বের হতে দিত না। আর আজ কিনা অনায়াসে বাইরের একজন ছেলে মানুষকে বাসার ভিতরে নিয়ে আসছে, তাও আবার এমন একটা ভাব করছে যেন পেইং গেস্ট না, তার মেয়ের জামাই এসছে। নূরের ভাবনার মাঝে নীলা এসে উৎসাহিত কণ্ঠে বলল, আপু চলো না, আমাকে একটু শাড়ি পরিয়ে দাও না। নূর ভুরু কুচকে বলল, কেন তোর আবার হঠাৎ করে শাড়ি পরার ইচ্ছে জাগলো কেন? আমি বুঝতে পারছি না, হচ্ছেটা কি এসব? মনে হচ্ছে এ বাড়িতে যেন ঈদের উৎসব শুরু হয়েছে। নীলা বলে উঠল, আরে এমন কিছুই না, আসলে আমাদের কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে তো, তাই আমরা সব বান্ধবীরা মিলে শাড়ি পরে যাব বলে ভেবেছি, তাই আজকে একটু পরে দেখতে চাই কেমন লাগে, আর শাড়ি পরে থাকার প্র্যাকটিসটাও হয়ে যাবে। চলো না প্লিজ। ঠিক আছে চল। নূর নীলার রুমে এসে শাড়ি হাতে নিতেই নীলা বলে উঠল, আপু চলো না, আমরা দুই বোনই আজকে শাড়ি পরি, অনেক মজা হবে। আরে না না, আমার এখন শুধু শুধু শাড়িটাই পরতে ইচ্ছা করছে না। নীলা মিনতির সুরে বলল, প্লিজ আপু পরো না, সত্যি অনেক মজা হবে, প্লিজ 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 আপু, আমার সোনা আপু, আমার মন আপু, প্লিজ। নূর আর না পেরে রাজি হয়ে গেল। নীলার খুশি আর দেখে কে, ওর প্ল্যান কাজ করেছে। ও তো এসব নূরকে শাড়ি পরানোর জন্যই করছিল। অতঃপর দুই বোন শাড়ি পরে নিল। নূর একটা পিঙ্ক কালার আর নীলা একটা ব্লু কালারের জামদানি শাড়ি পরল। নীলার চাপাচাপিতে নূর একটু সেজেও নিল, চোখে কাজল, কানে বড় ঝুমকা,
ঠোঁটে হালকা লিপস্টিক, হাতে কাচের চুড়ি, সব মিলিয়ে অসম্ভব সুন্দর লাগছে দুই বোনকে। বেলা 2টার দিকে আদিত্য আর আবির নূরদের বাসায় এলো। বুকটা ধরফর করছে আদিত্যের। আজ কতদিন পরে আদিত্য ওর অ্যাঞ্জেলকে সরাসরি দেখতে পাবে। না জানি নূর আমাকে দেখে কিভাবে রিয়াক্ট করবে। এসব ভাবতে ভাবতেই বাসার ভেতরে এলো আদিত্যেরা। নূরের মা বাবা আদিত্যকে দেখে অনেক খুশি। এতদিন পরে আদিত্যকে একটু স্বাভাবিক দেখে তাদেরও একটু শান্তি লাগছে। আদিত্য আর আবির ড্রয়িং রুমের সোফায় এসে বসলো। আদিত্য নূরের মায়ের দিকে তাকিয়ে বলল, মা, নূর কিছু বুঝতে পারিনি তো? নূরের মা বলে উঠল, আরে না না, তুমি যেভাবে বলেছিলে আমরা সেভাবেই ওকে বলেছি, তুমি চিন্তা করো না। আদিত্য এদিক ওদিক চোখ ঘুরিয়ে নূরকে খুঁজতে লাগলো। হঠাৎ হাসি টেনেছিনি শব্দ পাশে ফিরে তাকালো আদিত্য। নূর আর নীলা একজন আরেকজনের সাথে কথা বলতে বলতে আর হাসতে হাসতে পাশের রুম থেকে বেরিয়ে আসছে। নূর এখনো আদিত্যকে দেখেনি, তবে আদিত্যের চোখ আর হৃৎপিণ্ড দুটোই ও পরিটার উপর আটকে গেল। আজ যেন নতুন নূরকে আবিষ্কার করলো আদিত্য। এই প্রথম নূরকে শাড়িতে দেখছে আদিত্য। হৃদস্পন্দন যেন কিছু সময়ের জন্য থমকে গেল। নূরকে আগের সেই বাচ্চা অ্যাঞ্জেল মনে হচ্ছে না। এ যে এক অপরূপ মহীয়সী নারী, যার রূপের ঝংকারে যে কেউ ঝলসে যাবে। আদিত্য অপলক চোখে তাকিয়ে আছে নূরের দিকে। আদিত্য এতদিন শুধু নূরকে নিঃস্বার্থভাবে ভালোবেসে এসেছে, তবে আজ যেন এই মহীয়সী নারীর প্রেমে পড়ে গেল আদিত্য। নূর হাঁটতে হাঁটতে হঠাৎ বেখেয়ালিতে সারির সাথে পা বেঁধে পড়ে যেতে নিল। আদিত্য সেটা দেখে দ্রুত গিয়ে নূরকে ধরল। এক হাত নূরের কোমরে রেখে আর এক হাতে নূরের কাঁধ ধরে নূরকে আটকালো। নূর চমকে গিয়ে আদিত্যের দিকে তাকালো। দুজনের চোকাচোকি হতেই কিছু একটা হয়ে গেল নূরের। হঠাৎ বুকের ভেতর কেমন ধুকপুক শুরু হয়ে গেল। কেমন যেন খুব চেনা চেনা একটা ঘ্রাণ পেল। নূর আনমনেই আদিত্যের দিকে তাকিয়ে রইল। আর আদিত্য তো আগে থেকেই ডুবে আছে নূরের ওই ডাগর ডাগর কাজল কালো আঁখি চোরায়। আদিত্য আর নূর একজন আরেকজনের চোখের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর সম্পত্তি ফিরে পেতেই নূর এক ঝটকায় নিজেকে ছাড়িয়ে নিল আদিত্যের কাছ থেকে। আদিত্য নূরের দিকে তাকিয়ে বলে উঠল, তুমি আপনি ঠিক আছেন? নূর আদিত্যের দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে বলল, হ্যাঁ ঠিক আছে, কিন্তু আপনি কে? আর এভাবে আমাকে ধরতে কে বলেছে আপনাকে? আদিত্য মুচকি হেসে বলল, আমি এই দেশের একজন দায়িত্ববান নাগরিক, আর একজন দায়িত্ববান নাগরিক হিসেবে চোখের সামনে একজন সুন্দরী মেয়েকে তো আর পড়ে যেতে দিতে পারি না, তাই না? তাই আপনাকে বাঁচাতে চলে এলাম। ওদের কথার মাঝে নূরের মা এসে বলল, আরে নুরিমা, তোকে বলেছিলাম না পেইং গেস্টের কথা? এই হলো সেই পেইং গেস্ট, ওর নাম আদিত্য, আজ থেকেও আমাদের সাথেই থাকবে। মায়ের কথাই নূর আদিত্যের দিকে আবারও কৌতূহলী দৃষ্টিতে তাকালো। লোকটাকে ওর কেমন যেন রহস্যময় লাগছে। লোকটার চোখে কিছু একটা আছে। ওই চোখে তাকালে বুকের ভেতরটা কেমন যেন ঢিপ ঢিপ করে ওঠে। এমন কেন হচ্ছে বুঝতে পারছে না নূর। নূর আর বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না ওই চোখের দিকে। চোখ সরিয়ে নিয়ে আদিত্যকে পাশ কাটিয়ে চলে গেল। আর আদিত্য শুধু মুচকি হাসলো। আবির বেচারাও কখন থেকে তার কচি বিয়াইনটার দিকে চোখে পেরে বসে আছে। কচি বিয়াইনটাকে যে আজ বউ বউ লাগছে ওর কাছে। আবির সবার অগোচরে নীলার দিকে তাকিয়ে দুষ্টু হেসে চোখ মেরে দিল। তারপর ঠোঁট চোখা করে চুমু দেখালো। নীলা সেটা দেখে লাজুক হাসলো। নূরের মা নূরের দিকে তাকিয়ে বলল, নরিমা, যা তো আদিত্যকে ওর রুমটা দেখিয়ে দে। নূর অবাক চোখে ওর মায়ের দিকে তাকালো। আজ ওর মায়ের কার্যক্রম সব অদ্ভুত লাগছে নূরের কাছে। একে তো একটা বাইরের একজন ছেলে মানুষকে বাসায় নিয়ে এসেছে, তার উপর আবার আমাকে বলছে রুম দেখিয়ে দিতে। মায়ের মাথাটা বোধ হয় সত্যিই গেছে। নূরের ভাবনার মাঝে ওর মা আবারও বলে উঠল, কি রে, দাঁড়িয়ে আছিস কেন? যা। নূর বলে উঠল, আমি? হ্যাঁ, তুই না তো কি পাশের বাড়ির রহিমা? যা তাড়াতাড়ি। মায়ের ধমকে অগত্যা নূর আদিত্যের দিকে তাকিয়ে বলল, চলুন। আদিত্য মুচকি হেসে ওর ট্রলি ব্যাগটা নিয়ে নূরের সাথে গেল। নূর আদিত্যের সাথে করে গেস্ট রুমে নিয়ে এলো। রুমে এসেই বলে উঠল, এই হলো আপনার রুম, দেখেছেন তো? এখন আমি যাই। কথাটা বলেই নূর চলে যেতে নিলেই আদিত্য পিছন থেকে বলে উঠল, আরে আরে, কোথায় যাচ্ছেন? নূর আদিত্যের দিকে ঘুরে দাঁড়িয়ে বলে উঠল, কোথায় যাচ্ছি মানে? আপনাকে রুম দেখানোর দরকার, দেখিয়ে দিয়েছি, এখন আমি চলে যাচ্ছি। আদিত্য একটু গলা খাকারি দিয়ে বলল,
দেখানো হয়েছে মানে? আরে শুধু বললেন আর দেখানো হয়ে গেল? আরে আমি এখানে নতুন, কোথায় কি আছে, কোনটা কিভাবে করব সেসব তো আপনি ভালো করে বলেননি না। মানে এখানে কি এমন এত বলার আছে? আছে তো। এই যে ধরুন, আমার এই লাগেজের জিনিসগুলো আমি কই রাখবো, তারপর আমার অন্যান্য জিনিসগুলো কোনটা কোথায় রাখবো এটা তো দেখিয়ে দিবেন তাই না? তারপর এখানে পানি ঠিকমতো আসে কি না, কোন টাইমে কোন খাবার খাওয়া হয়, এগুলো আমাকে না বললে আমি কিভাবে বুঝবো বলেন? নূর একটু বিরক্তির সুরে বলল। আচ্ছা চলুন, আমি দেখিয়ে দিচ্ছি সব। কথাটা বলে নূর এক এক করে আদিত্যকে সব বলতে লাগলো, আর আদিত্য শুধু মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে রইল। নূর কি বলছে সেসব কিছুই আদিত্যের কর্ণপাত হচ্ছে না। ও তো শুধু ওর এতদিনের আখির তৃষ্ণা মেটাচ্ছে। খুব ইচ্ছে করছে নূরকে একটু বুকের মাঝে জড়িয়ে ধরতে, তবে মনের ইচ্ছেটাতে আপাতত দমিয়ে নিল আদিত্য। যা পাচ্ছে এটাই কি কম নাকি? আল্লাহর সহায় থাকলে একদিন সবই হবে। তবে আদিত্য আর একটা জিনিসও খুব মিস করছে, ওর বাচ্চা অ্যাঞ্জেলটাকে। তার মিষ্টি হাসি, কিউট কিউট কথাগুলো অনেক মিস করছে আদিত্য। নূর সবকিছু বুঝিয়ে দিয়ে আবারও চলে যেতে নিলে আদিত্য আবারও নূরকে আটকে দিয়ে বলল, শুনুন, আমাকে একটু আমার জিনিসপত্রগুলো অ্যারেঞ্জ করে দিতে সাহায্য করবেন প্লিজ? নূর মনে মনে বিরক্ত হলেও ভদ্রতার খাতিরে আদিত্যের কথা মেনে ওর জিনিসপত্রগুলো গুছিয়ে দিতে সাহায্য করলো। আর আদিত্য বরাবরের মতো মুগ্ধ নয়নে শুধু নূরকেই দেখতে গেল। কাবার্ডে কাপড় চোপড় গোছানোর সময় আদিত্য নূরের পিছনে দাঁড়িয়ে মাথাটা হালকা ঝুঁকিয়ে নূরের চুলের ঘ্রাণ নিল। আজ কতদিন পর সে নূরের শরীরের ঘ্রাণ পাচ্ছে। মুহূর্তটা এখানেই থামিয়ে দিতে ইচ্ছে করছে, কিন্তু তা সম্ভব না। তাই নূর পৌঁছে ওঠার আগেই আদিত্য আবার সরে এলো। সব গোছানো শেষে নূর আবারও চলে যেতে নিলে আদিত্য আবারও বলে উঠল, শুনুন। নূর আদিত্যের দিকে তাকিয়ে বিরক্তির কণ্ঠে বলল, এখন আবার কি? দেখুন অনেক হয়েছে, আপনাকে সব কিছু বুঝিয়ে দিয়েছি, এখন আবার কি? আদিত্য মুচকি হেসে বলল, আরে বিরক্ত হচ্ছেন কেন? আমি শুধু আপনার নামটা জানতে চাচ্ছিলাম। এখন তো আমাদের একসাথে এক বাড়িতে থাকতে হবে, তাই আপনার নামটা তো জানা দরকার তাই না? নূর শান্ত সুরে বলল, আমি মেহরুমা নূর। নাইস টু মিট ইউ মিস নূর। আমি সাদমান শাহরিয়ার আদিত্য। আচ্ছা, আপনি তো বয়সে আমার থেকে ছোট হবেন, তাই আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমি কি আপনাকে তুমি করে সম্বোধন করতে পারি? নূর একটু সৌজন্যমূলক হাসি দিয়ে বলল, হ্যাঁ করতে পারেন, ইটস ওকে। তো নূর, আমার হেল্প করার জন্য অনেক অনেক ধন্যবাদ। ইটস ওকে। ইফ ইউ ডোন্ট মাইন্ড, একটা কথা জিজ্ঞেস করার ছিল। জি বলুন। আচ্ছা, তুমি কি বাসায় সবসময় শাড়ি পরেই থাকো? আরে না না, এটা তো আমার ছোট বোনের কাজ। আসলে ও আজ জিদ করছিল শাড়ি পরার জন্য, তাই আর কি। ও আচ্ছা, যাই হোক, তোমাকে কিন্তু অনেক সুন্দর লাগছে, মাইন্ড করো না। সৌন্দর্যকে সবসময় অ্যাপ্রিসিয়েট করা দরকার, তাই বললাম। সত্যি তোমাকে অপূর্ব দেখাচ্ছে। আদিত্যের কথায় নূরের রাগ হওয়ার কথা হলেও কেমন যেন রাগ হলো না নূরের, বরং আদিত্যের প্রশংসায় লজ্জা ঘিরে ধরল নূরকে। বুকের ভেতরটা আবার ধুকপুক করে উঠল। নূর আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারল না। আদিত্যকে ছোট্ট করে একটা থ্যাঙ্কস বলে ওখান থেকে চলে গেল। আর আদিত্যের ঠোঁটে ফুটে উঠল সেই ভালো লাগার হাসি। নীলা ওর রুমের দরজায় আসতেই কেউ ওর হাত টেনে ধরে রুমের দেওয়ালের সাথে আটকে দিল। নীলা একটু ঘাবড়ে গিয়ে সামনে তাকিয়ে দেখলো এটা আর কেউ না, বরং ওর পাগলটা। নীলা একটু ঘাবড়ে গিয়ে বলল, কি করছেন? কেউ চলে আসলে সর্বনাশ হয়ে যাবে। আবির নীলার দিকে ঝুঁকে বলে উঠল, সর্বনাশ তো হয়েই আছে। জানো, তোমাকে এতদিন কত মিস করেছি। মিস করতে করতে আমি আদামরা হয়ে গেছি। তোমার কি একটুও মনে পড়ে নাই আমার কথা? এত নিষ্ঠুর কেন তুমি? জানো, ভিটামিনের অভাবে আমি দুর্বল হয়ে গেছি। নীলা ভ্রু কুঁচকে বলল, আমার সাথে দেখা না হয় আপনার ভিটামিন কমার কি সম্পর্ক? অনেক কঠিন সম্পর্ক। তোমার সাথে দেখা হয় না, তোমার কাছ থেকে মিষ্টি ডোজগুলো নেওয়া হয় না, তাই তো আমি দুর্বল হয়ে গেছি। তুমি ওই গানটা শোনোনি? তোরে চুম্বন মে চাবান পাশে, তো আমি তোমার চাবান পাশ পাচ্ছি না, তাই তো আমার বডিতে ভিটামিনের অভাব পড়েছে। এখন ফটাফট আমার ভিটামিনের ডোজ দিয়ে দাও, যাতে আমি আবার সুস্থ সবল হয়ে উঠি। দেখুন, বরাবরের মতো নীলার কথা শেষ হওয়ার আগেই আবির বলে উঠল, দিস ইজ নট ফেয়ার। শুধু বলো দেখুন দেখুন, দেখাও না তো কিছু। নীলা বিনতির সুরে বলল, প্লিজ বন্ধ করুন এইসব, কেউ না কেউ দেখে ফেলবে। আবির বাঁকা হেসে বলল, তো দেখুন, দেখলে তো আরো ভালো, দুজনকে ধরে বিয়ে পড়িয়ে দিবে, তারপর তো সারাক্ষণ ভিটামিনের ডোজ নিতে পারবো।
হাই, কত মজা হবে। প্লিজ আমার কথাটা একটু বোঝার চেষ্টা করুন, কেউ দেখে ফেললে সমস্যা হয়ে যাবে। ঠিক আছে, আমাকে আমার ভিটামিন দিয়ে দাও, তাহলে আমি চলে যাব। কথাটা বলে আবির নীলার ঠোঁটের দিকে এগোতে নিল। নীলা লজ্জায় চোখ বন্ধ করে নিল। আবিরের ঠোঁট নীলার ঠোঁটে ছুঁই ছুঁই। সেই মুহূর্তে হঠাৎ কারোর পায়ের আওয়াজ শুনতে পেল নীলা। নীলা ঘাবড়ে গিয়ে 2 হাত দিয়ে আবিরকে নিজের কাছ থেকে সরিয়ে দিয়ে ভীতু স্বরে বলল, কেউ আসছে, প্লিজ আপনি লুকিয়ে পড়ুন কোথাও। আবিরের বাড়া ভাতে পানি ঢেলে পড়ায় বেচারা আশাহত হয়ে পড়ল। ধ্যাত তেরি, এই মুহূর্তে কাউকে আসতে হলো? ভাইয়ার প্রেম করাতে সবাই মিলে হেল্প করছে, আর আমার বেলায় সবাই ভেজাল করতে হয়। আবিরের ফালতু কথায় পাত্তা না দিয়ে নীলা তাড়াতাড়ি করে আবিরকে লুকানোর চেষ্টা করতে লাগলো। আশেপাশে তাকিয়ে তেমন জায়গা না পেয়ে জলদি জলদি করে জানালার পর্দার পিছনে লুকিয়ে দিল আবিরকে। তখনই রুমে ঢুকলো নূর। নীলা ভয়ে শক্ত হয়ে দাঁড়িয়ে বলে উঠল, আরে আপু, কিছু বলবে তুমি? হ্যাঁ, আসলে আমার চার্জারটা কাজ করছে না, ওর চার্জারটা দিত। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি দিচ্ছি। নীলা তড়িঘড়ি করে ওর চার্জারটা নিয়ে নূরের হাতে দিল। নূর চার্জারটা হাতে নিয়ে চলে যেতে নিবে, তখনই জানালার পর্দার দিকে তাকিয়ে ভুরু কুঁচকে ফেলল নূর। তারপর নীলার দিকে তাকিয়ে বলল, এসব কি? নীলা ভয় পেয়ে গেল। তাহলে কি আপু সব জেনে গেল? নীলা একটা ঢোক গিলে বলল, কি আপু, কিসের কথা বলছো? কিসের কথা বলছি তা কি তুই জানিস না, নাকি জেনেও না জানার ভাব করছিস? এরে, আপু বোধহয় দেখে ফেলেছে, এখন কি হবে? আপ তো গাই নীলা। নীলা করুণ সুরে কিছু বলতে যাবে তার আগেই নূর পর্দার দিকে আঙ্গুল তুলে দেখিয়ে বলে উঠল, এসব কি? হ্যাঁ, পর্দা এত ময়লা আর ঝুল কেন? পর্দা ঝাড়িস না তুই? নূরের কথায় নীলা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল। তার মানে আপু বুঝতে পারি, যাক বাঁচা গেল। নূর ঘরের কোনায় ঝাড়ুটা হাতে নিয়ে বলে উঠল, তুই না দিনে দিনে একদম আলসি হয়ে যাচ্ছিস, চোখ দিয়ে দেখেও একটা কাজ করিস না। কথাটা বলে নূর ঝাড়ু নিয়ে এসে পর্দার ওপর জোরে জোরে বাড়ি দিয়ে পর্দা ছাড়তে লাগলো। নীলা এসব দেখে চোখ বড় বড় করে নিল। বেচারা আবিরের তো অবস্থা খারাপ, নিজের মুখ চেপে ধরে দাঁত কিরমির করে দাঁড়িয়ে আছে। নূরের ঝাড়ুর বাড়িতে আবিরের হালুয়া টাইট। নীলা তাড়াতাড়ি করে নূরের হাত ধরে বলল, থাক থাক আপু, তোমাকে আর কষ্ট করতে হবে না, আমি করে নিব, তুমি বরং যাও। হ্যাঁ। নূর বলে উঠল, ঠিক আছে, তাড়াতাড়ি ঝেড়ে নিচে আয়, মা লাঞ্চের জন্য ডাকছে। ঠিক আছে আপু, তুমি যাও, আমি আসছি। নূর মাথা ঝাঁকিয়ে চলে গেল। নূর চলে যেতেই নীলা পর্দা সরিয়ে আবিরকে বের করলো। আবিরের অবস্থা করুণ। নীলা অপরাধীর সুরে বলল, সরি। আবির করুণ সুরে বলল, কি সরি? হ্যাঁ, এসেছিলাম ভিটামিনের ডোজ নিতে, আর পেলাম ঝাড়ুর ডোজ। কি কপাল আমার। আমার কিউট ভাবি ডলটাও পচা হয়ে গেছে। কেমন করে মারলো তার দেবরকে। আবিরের কথা শুনে নীলার অনেক হাসি পাচ্ছে। মুখ টিপে হাসছে নীলা। সেটা দেখে আবির নীলার হাত ধরে টান দিয়ে নিজের সাথে মিশিয়ে নিয়ে বলল, অনেক হাসি পাচ্ছে না? ঝাড়ুর বাড়ি খাইয়েছে, এখন আমাকে আমার পাওনা বুঝিয়ে দিয়ে আমার ব্যথা দূর করবে। কথাটা বলে আবির আবারও নীলার ঠোঁটের দিকে ছুঁকতে লাগলো। নীলার ঠোঁট ছুঁই ছুঁই। তখনই হঠাৎ বাইরে থেকে নীলার মা নীলার নাম ধরে ডাক দিল। নীলা হড়বড়িয়ে গিয়ে তাড়াতাড়ি আবিরকে হালকা ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে রুম থেকে দৌড়ে বেরিয়ে গেল। বেচারা আবিরের আর ভিটামিন নেওয়া হলো না। আবিরের এখন হাত পা ছড়িয়ে কেঁদে দেওয়ার মতো অবস্থা। ডাইনিং টেবিলে আসতেই নূরের চোখ কপালে উঠে গেল। টেবিলের খাবার দেখে মনে হচ্ছে আজ যেন জামাই ষষ্ঠী চলছে। এমন কোনো জিনিস নেই যা ওর মা রান্না করেনি। এত আহামরি আয়োজন কিসের জন্য হচ্ছে সেটাই বোধগম্য হচ্ছে না নূরের। একটু পরে সবাই লাঞ্চের জন্য টেবিলে আসলো। আদিত্য আর আবিরও এসে চেয়ার টেনে বসলো। আদিত্য নূরের পাশের চেয়ারে বসলো। নূরের মা আজ অনেক খুশি। আজ প্রথম সে তার জামাতাকে আপ্যায়ন করার সুযোগ পাচ্ছে। তাই সে প্রফুল্ল চিত্তে আদিত্যের আপ্যায়ন করতে লাগলো। নূর শুধু হাঁ করে ওর মায়ের কাণ্ড দেখছে। ওর মায়ের হঠাৎ করে হলোটা কি তাই বুঝতে পারছে না নূর। এই অপরিচিত লোকটাকে এমন আদিক্ষেতা করতে দেখে নূর অবাক হয়ে যাচ্ছে। মনে হচ্ছে লোকটা যেন পেইং গেস্ট না, বরং তার মেয়ের জামাই। শুধু ওর মা না, নূর খেয়াল করলো বাসার সবাই কেমন এই লোকটাকে পারলে মাথায় করে নাচে। এই নীলাটাও কি সুন্দর এই লোকটার সাথে মিশে গেছে। যেন মেলায় হারিয়ে যাওয়া ভাই বোনের নতুন করে মিলন হয়েছে। এদের মাঝে নিজেকেই যেন পর পর মনে হচ্ছে।
ওকে কেউ খেয়ালই করছে না, যেন এখানে নূর নামের কাউকে দেখতেই পাচ্ছে না ওরা। লাইক ভ্যানিশ হয়ে গেছে। এই লোকটা একদিনেই কেমন ওর পরিবারকে বশ করে নিয়েছে। এসব ভেবে নূরের কেমন যেন রাগ লাগছে এই লোকটার উপর। না জানি কোত্থেকে উড়ে এসে জুড়ে বসেছে। এসব ভাবতে ভাবতে নূর বেখিয়ালিতে ভাতের সাথে একটা মরিচ সহ মুখে দিয়ে দিল। মরিচে কামড় লাগতেই ঝালে বিষম খেয়ে উঠল নূর। নূর ঝাল একদম সহ্য করতে পারে না। চোখ দুটো কেমন লাল হয়ে গেল। নূরের এই অবস্থা দেখে আদিত্য ঘাবড়ে গেল। আদিত্য তড়িঘড়ি করে পানির গ্লাসটা নিয়ে নূরের মুখে ধরল। আপাতত ওর অন্য কোনো খেয়াল নেই। নূর ও ঝালের তাড়নায় অত কিছু না ভেবে আদিত্যের হাত থেকে পানিটা খেয়ে নিল। পানি খাওয়া শেষে আদিত্য অতি চিন্তিত সুরে বলল,